সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। মেজর অবসরপ্রাপ্ত শেখ আবু মাহাদি কাজ করতেন জাতীয় পরিচয়পত্র নিয়ে। একসময় বুঝতে পারেন জাতীয় তথ্য ভাণ্ডারটির নিয়ন্ত্রণ আর দেশের হাতে নেই, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি। বিষয়টি আঁচ করতে পেরে তা প্রতিরোধে উদ্যোগী হন তিনি। এরপর ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। 2014 সালের কোনো একদিন অফিস থেকে তুলে নিয়ে গুম করা হয় তাকে। তারপরের ইতিহাস নিপীড়ন নির্যাতনের। অনুষ্ঠানে আজকের অতিথি তথ্য প্রযুক্তি বিশারদ মেজর অবসরপ্রাপ্ত আবু মাহাদি। মাহাদি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। দর্শক, এছাড়াও স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন 24-এর বিপ্লবী রেজওয়ান আহমেদ। 4 আগস্ট কিশোরগঞ্জে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে মারাত্মক জখম হন সদ্য স্কুল পেরোনো এই কিশোর। আমরা তার কাছ থেকেও নিপীড়নের কথা শুনতে চাই। রেজওয়ান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে মেজর মাহাদি এবং রেজওয়ানের উপরে নির্মিত ছোট্ট দুটি প্রতিবেদন দেখে নেব। মেজর অবসরপ্রাপ্ত শেখ আবু মেহেদি। জন্ম জেলা কুষ্টিয়া, তবে পৈতৃক নিবাস খুলনায়। বাবা শেখ আব্দুল মজিদ গত হয়েছেন 2022 সালে। মা হোসনে আরা বেগম স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে ঢাকার শ্যামলীতে বসবাস করেন তিনি। তার বড় ছেলে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় এবং ছোট ছেলে দেশের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে। শেখ আবু মেহেদির স্কুল ছিল খুলনার সেন্ট জোসেফ স্কুল। পরে আজম খান কমার্স কলেজ থেকে এইচএসসি পাশ করে সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। এর বাইরেও 11টি বিশেষায়িত বিষয়ে প্রশিক্ষণ নেন তিনি। মেজর মেহেদি তথ্য প্রযুক্তি খাতের একজন বিশেষজ্ঞ। সেনাবাহিনীতে তথ্য প্রযুক্তি খাতে কাজ করতে গিয়েই তিনি দেখতে পান প্রতিবেশী ভারতের নিয়ন্ত্রণে এদেশের প্রতিরক্ষা খাত। শেখ হাসিনা সরকারকে ডামি হিসেবে বসিয়ে এদেশের পুরো নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে ভারত সরকার। সেখান থেকেই চক্রান্তকারীদের সঙ্গে তার শত্রুতার শুরু। একদিন তাকে অফিস থেকেই গুম করা হয়। তার পরের জীবন নিপীড়ন ও নির্যাতনের এক দীর্ঘ উপাখ্যান। কিশোর রেজওয়ান আহমেদ রাস্তায় নেমেছিলেন নিজ জেলা কিশোরগঞ্জে। শহরের রাকুআইল গাইটাল এলাকায় তাদের বাসা। জুলাই আন্দোলনের ঢেউ যখন ঢাকার গণ্ডি পেরিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে, তখন কিশোরগঞ্জেও প্রতিবাদ বিক্ষোভে নেমে পড়ে হাজার হাজার মানুষ। 4 আগস্ট হাসিনার পতনের আগের দিন পুলিশের গুলিতে গুরুতর আহত হয় সে। রেজওয়ানের বাবার নাম মাহফুজ আহমেদ আর মা ওয়াইশা করম ই কাদির। 4 ভাই বোনের মধ্যে রেজওয়ানের অবস্থান দ্বিতীয়। স্থানীয় ওয়ালি নেওয়াজ খান কলেজের 11 শ্রেণীর ছাত্র রেজওয়ান বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম। এবার তাদের মুখ থেকেই শুনবো তাদের নিপীড়ন নির্যাতনের স্মৃতি। শুরুতেই যাচ্ছি মেজর অবসরপ্রাপ্ত মাহাদি। মাহাদি ভাই, আসলে গুম শব্দটির মধ্যেই গোটা নিপীড়ন নির্যাতন একেবারে বোঝা যায়। যে সাধারণ মানুষ জানে যে গুম কতটা নির্মম হয়, কতটা বেদনার হয়, যা যে ট্রমা কোনোদিন কাটিয়ে ওঠা যায় না। আপনার এই স্মৃতি যদি বলতে বলা হয়, কোন জায়গা থেকে শুরু করবেন আপনি? এখানে আসলে গুম শব্দটাই এখানে শেষ না, এটা ছিল হচ্ছে আপনার মুখের ভাষাকে বন্ধ করা। আমরা যদি 1952 সালকে বলি যে এটা একটা ভাষা আন্দোলন, আমি বলবো যে লাস্ট 16 বছর ছিল এটা আমাদের বাঁচার আন্দোলন। কারণটা হলো, আপনাকে অলরেডি পরাধীন করে বলে দেওয়া আছে যে আপনি পরাধীন। কেন? কারণ আপনি একজনকেই নেতা মানবেন, একটা গোষ্ঠীকেই নেতা মানবেন, এর বহিরাগতভাবে আপনি আর কাউকে মানতে পারবেন না। আপনার ইচ্ছা শক্তিকে বন্ধ করা হলো, আপনার শ্রবণ শক্তিকে বন্ধ করা হলো, আপনার চিন্তাধারাকে বন্ধ করা হলো। অ্যাট দ্য সেম টাইম আপনাকে বলা হলো যে ওই কথার বিরুদ্ধে বা ওনাদের কাজের বিরুদ্ধে যদি আপনি প্রশ্নোত্তর করেন তাহলে আপনি দেশদ্রোহী, যেটা আমি বিদ্রোহ করি। এই শব্দটার সাথে আমি হতে চাই না। আমাকে 3-3 বার
এরকম সম্মুখীন হতে হয়েছে। মানে এর মধ্যে আয়নাঘরেও তো রাখা হয়েছে হ্যাঁ, আপনাকে। মানে ওই কথাটার পরিপ্রেক্ষিতে যেটা বললাম যে গুম শব্দের সাথে আমাকে যখন ওই মানে বিভিন্ন ট্যাগ মানে লাগাই আপনার দেওয়া হতো। জীবনে এই অন্ধকার নেমে আসে কত সালে? আমি আসলে বেসিক্যালি আইটিতে, মানে আর্মিতে যদিও আইটির জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আছেন, একটা ডিবি কোর কাজ করেন, আমি অবশ্য ওই করেছিলাম না। বাট আমার শখ ছিল অনেক আগের থেকে, যে কারণে আমি আইটি জগতের অনেক পড়াশোনা করতাম বা কাজ করতাম। এটা করতে করতেই একসময় ন্যাশনাল আইডি কার্ডে বাংলাদেশের যখন সেনাবাহিনী সিদ্ধান্ত নিল যে বাংলাদেশ সেনাবাহিনী ন্যাশনাল আইডি কার্ডের তথ্য ভান্ডার তৈরি করবে, তখন আমি তাদের সাথে কাজ করা শুরু করি। আমরা যে গ্রুপটা আমরা ছিলাম, সেই গ্রুপটা কাজ করার পরে 2009 সালে এই তথ্য ভান্ডারটা অফিসিয়ালি ইলেকশন কমিশনকে দেয়া হয়। আমি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করি 2012-তে। অবসর গ্রহণ করার পরে আমার পেশা হিসেবে আমি আইটিকে বেছে নিই, যেহেতু আমি এটা ভালো জানি বা বুঝি। সেখানে কিছু কনসালটেন্সি করি। তো কনসালটেন্সির একটা ধারাবাহিকতায় আমি একটা বাংলাদেশের এক বড় নামকরা আইটি কোম্পানি, যারা ন্যাশনাল আইডি কার্ডের প্রজেক্টে কাজ করতে আগ্রহী, তাদের কনসালটেন্ট হই। এই বিষয় নিয়ে আমি তথ্য সংগ্রহ এবং কেমনভাবে কাজটা করব, স্বাভাবিকভাবে প্রফেশনালদের এটাই কাজ, ঠিক ওইভাবে আমি ওখানে যাই। কিন্তু এই যাওয়াটা আমার, ওনাদেরকে একটা থ্রেট পার্সপেক্টিভ ওনারা মনে করলেন। কেন আমি একজন বহিরাগত মানুষ এটা নিব? কারণ বহিরাগত কেন? কারণ ওইখানে একটা অলরেডি এমন একটা সিস্টেম বানায় দেওয়া হয়েছে, প্রত্যেকটা অফিসের লোক এবং প্রত্যেকটা মানুষ একটা কোম্পানিকে ওবে করে, একটা গোষ্ঠীকে ওবে করে, এবং তার বাইরে কিছু হবে না। এবং এটা আমি ঢোকার প্রথম দিনেই আমি থ্রেড পার্সপেক্টিভটা টের পেলাম, কারণ কেউ আমার সাথে কথা বলতে সাহস পাচ্ছে না। যাকে ধরেন যারা কর্মকর্তা, তাদের মধ্যে কেউই এটা নিয়ে আলোচনা করতেও সাহস করে না। এটার পিছনে স্বাভাবিকভাবে আমি একটু সন্দেহপ্রবণ হই, এবং এটা নিয়ে ঘাটাঘাটি করতে গেলে একটা পর্যায়ে যে এটা আমি জানতে পারি যে এটা টাইগার আইটি মূলক নামক একটা কোম্পানি আছে, যারা 2009 সাল থেকেই এই তথ্য ভান্ডারকে নিয়ে তারা কাজ করতেছেন, এবং তারা অলরেডি তখন আফিস বলে একটা সফটওয়্যারের জন্য তারা 48 কোটি টাকার একটা কন্ট্রাক্ট পেয়েছেন, যেটা তারা এখনো হ্যান্ড ওভার করছেন না। যার ফলে সার্ভারটাও পরিচালনা বা যে কোনো ধরনের কাজ করতে হলে টাইগার আইটির উপরে আপনার নির্ভরশীল হতে হবে। এই নির্ভরশীলতাটা এই পর্যায়ে নিয়ে গেছিল যে ওই পার্টিকুলার ওখানে তখন একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট শুরু হয়, তার নাম হচ্ছে আইডিয়া। এই প্রজেক্টটাতে যে গভর্নমেন্টকে যে টাকাটা দেওয়া হয়, তার মধ্যে মূলত কাজটা ছিল হচ্ছে আমাদের প্রত্যেকটা নাগরিকের জন্য একটা করে ন্যাশনাল আইডি কার্ড হবে, এবং এই আইডি কার্ড পরিচালনার জন্য যে সার্ভার থাকবে, সেখানে যে সফটওয়্যার মেকানিজম হবে, সেই ইন্টিগ্রেশন পার্টগুলো হবে, সেটাও ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে হবে। তো সেই ক্ষেত্রে যে কটা টেন্ডার প্যাকেজ ছিল, তার শুরুটা ছিল একটা নেটওয়ার্কিং, যেটা নিয়ে আমি কাজ করতেছিলাম। বাট আমি নেটওয়ার্কিং এর প্রজেক্টে যখন দেখলাম যে এটা এখানে মূল বিষয় না, এখানে পিছনে কোনো একটা বিষয় কাজ করছে, যে কারণে যে কোনো মানুষকেই সন্দেহপূর্ণ দেখা হয়, এবং আমি স্বাভাবিকভাবে প্রশ্ন করতে যে আমি ওখানে ব্ল্যাক লিস্টেড টাইপের হয়ে গেলাম, আমাকে ওই অফিসে ঢুকতে দেওয়া হয় না, কারোর সাথে কত কথা সালের বলতে হয়। ঘটনা? এটা প্রথম ঘটে হচ্ছে 2013 সালের দিকে। ইনফ্যাক্ট 14 সালে ইনফ্যাক্ট আমি গুম হই যে সময়টা, তার আগের ঘটনাটার, এটা আরো প্রায় 1 বছর আগের থেকেই আমার এই ঘটনাগুলো চলতেছে। আমি যখন এই টেন্ডার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করি, এই প্রশ্নটার ফলপ্রসূতে আমি জানতে পারি যে এখানে টাইগার আইটি মূলক যারাই আমাদের সার্ভারটা মেনটেন করেন, ওখানে আমি সেই সার্ভারের লোকেট করতে চাই, যে সার্ভারটা কে চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন। এটা করতে যেয়ে দেখি যে এটা টাইগার আইটির লোকই চালাচ্ছেন, কিন্তু তাকে অফিসিয়ালি ওই আইডিয়া প্রজেক্টের একজন এক্সটার্নাল কনসালটেন্ট হিসেবে চাকরি দিয়ে নেওয়া হয়েছে, বাট এরা সবাই টাইগার আইটির লোক। তো যার ফলে ওখানে কোনো খুব একটা সুবিধাজনক অবস্থা দেখি না। টাইগার আইটিটা কাদের ছিল মূলত? টাইগার আইটিটা যদি মূলত বলেন, এটা তারেক সিদ্দিকীরই একটা কোম্পানি। জেনারেল তারেক সিদ্দিকী ছিলেন হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা প্রতিরক্ষা উপদেষ্টা। ওনারই কোম্পানি। কেন বলছি? কারণ উনি এটার মালিকানায় অবতীর্ণ হয়ে যে সকল কাজগুলো করেছেন, সেটা আমি পরবর্তীতে দেখতে পেয়েছি। এবং ওখানে যদি যে ব্যক্তির নাম ওখানে ছিল নামে, কিন্তু সেই ব্যক্তি যতটা না অ্যাক্টিভ, তার থেকে বেশি অ্যাক্টিভ ছিলেন এই কাজ নিয়ে, তার নাম ছিল জেনারেল তারেক সিদ্দিকী। তো তারেক সিদ্দিকী সাহেব যখন ওখানে যে পিডি থাকেন, সেই যে একজন ব্রিগেডিয়ার জেনারেল থাকেন, তো ওখানে যাকে পোস্টিং করেন, ওই ভদ্রলোক ওখানে পোস্টিং হওয়ার পরপরই উনি আমাকে এক প্রকার ব্ল্যাক লিস্টেড করে দেন, যে আমি ওই অফিসে কোনো কাজ করতে পারবো না। আমি ওয়ার্ল্ড ব্যাংকের যেহেতু প্রজেক্ট, আমি তো ইন্টারন্যাশনাল কনসালটেন্সি করি বিভিন্ন, তো ওয়ার্ল্ড ব্যাংকের আমি তাদের সাথে যোগাযোগ করি। ওয়ার্ল্ড ব্যাংকে যিনি এই বিষয়ে কর্মকর্তা ছিলেন, তিনি আমাকে আশ্বস্ত করেন যে আপনি যদি কমপ্লেন থাকে লিখিত দেবেন। তো আমি সেই হিসাবে লিখিত কমপ্লেনও দেই,
কিন্তু সেই কমপ্লেনের উপরে কাজ করার আগেই তারা হঠাৎ করে তাড়াহুড়া করে টেন্ডার যেটা করে দেয়। এই মানে টেন্ডারের প্রসিডিউরে দেখতে পারি যে ন্যাশনাল আইডি কার্ডের এবারে টেন্ডারে শুধুমাত্র টাইগার আইডি পাবে, এইভাবেই টেন্ডারটাকে স্পেসিফিকেশন তৈরি করা হয়েছে। বিশেষ করে কিছু সার্টিফিকেশন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন দেওয়া হয় যেটা ওই কোম্পানি ছাড়া আর কেউ পাবে না। তো এটা বোঝা যাওয়া যায় যে শুধু টাইগার আইটির জন্যই টেন্ডারটা করা হচ্ছে। এই বিষয়ে পিবিড মিটিংয়ে আমি প্রতিবাদ জানাই এবং এই পিবিড মিটিংয়ে ওনারা আমার মাইকটা কেড়ে নেন, হট্টগোল তৈরি হয়। এখানে কিছু সাংবাদিক নিয়ে ওই দিনকে কিছু নিউজ হয়, কিছু টক শো হয়, প্রথম আলোর একটা ফ্রন্ট পেজে আসে পরের দিন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে ওনারা ভালো চোখে দেখেন না। সো আমি পরের দিন আমাকে আমার অফিস থেকে, আমার পার্সোনাল অফিস থেকে তুলে নিয়ে যাওয়া হয়। কারা তুলে নিয়েছিল? দেখেছি কিছু পুলিশি জ্যাকেট পরা। আমি অবশ্য এক্ষেত্রে একটু সাবধানতা নিয়েছিলাম। সেক্ষেত্রে যেহেতু আমি বুঝতে পারতেছিলাম যে এই ধরনের একটা অঘটন হতে পারে, তো আমি ওনাদের সাথে এক ধরনের ভয়ভীতি, এক ধরনের করেছিলাম। সেটা হচ্ছে যে আমার সাথে সাংবাদিক আছে, কিছু সাংবাদিক বাইরে আছে। এটার ফলে তারা একটু শেকি হয়ে যায়। তো শেকি হয়ে যায় তারা, আমাকে যদিও নিয়ে যায় ওই মুহূর্তে, কিন্তু তারা কনফিউজ থাকে যে তারা এর পরের স্টেপে কি যাবে। তো ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যে মানে কন্টিনিউশনগুলো করেছেন, ওই কন্টিনিউশনগুলোতে আসলে বেসিক্যালি আমি মানে আমাকে বার করা হচ্ছিল যে আমি ন্যাশনাল আইডি কার্ডের টেন্ডার বিষয়ে কোনো কথা বলতে পারবো না। এটা ছিল তাদের মূল লক্ষ্য। বাট আমি এই বিষয়টাকে শক্তভাবেই আমার পার্সোনালি থাকে যে এই বিষয়টা নিয়ে আমার আন্দোলন, কারণ এটা একটা ন্যাশনাল আইডি কার্ড, একটা জাতীয় বিষয়। এই বিষয়টাকে আমি ওনাদের হাতে দিতে দিব না। তো আমি যেটা করি, আমি ওয়ার্ল্ড ব্যাংকে লিখিত কমপ্লেন করি। ওনাদের একটা ডিপার্টমেন্ট আছে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, তারা এটার পরবর্তীতে ইনভেস্টিগেশন করেন। এক সময় টাইগার আইটি বাংলাদেশে 10 বছরের জন্য এমবার্গো হয়। সো দিস ইজ দ্য শর্ট স্টোরি অফ দ্য। এরপর মানে ওই দফায় আপনাকে তুলে নিয়ে কতদিন রাখলো? ওই যে বললাম যে 2 দিন ওরা কনফিউজ ছিল যে ওরা গাড়ি থেকে গাড়ি, মানে ধরেন একটা গাড়ি থেকে আমাকে মানে ডিসপোজাল করতে পারছিল না। তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করছে, কারণ যে হয়তো আমাদেরকে নিয়ে গেছে তারা উদ্দেশ্য যায় না, আবার যে আমাকে নিবে তারা প্রস্তুত না। মানে দেয়ার ওয়াজ এ কনফিউজিং একটা এজেন্সি। আমি অবশ্য ওটা আমার জন্য ধরেন একটা জীবন বেঁচে থাকার একটা গাড়িতে রাখছে। পরে আপনাকে কোথায়? পরে একটা সেফ হাউস টাইপের একটা বাসায় রাখে। এটা প্রবাবলি 300 ফিটের রাস্তার কোথাও কাছাকাছি হবে। এটা আমি কতদিন থাকতে? আমাকে ওখানে প্রায় 2 দিন প্লাস আর কি। 2 দিন প্লাস। তারপরে আপনাকে অফিসে দিয়ে গেল? অফিসে না, ওরা ওইখানেই আমাকে, তারা আমার সাথে যে কথাবার্তা বলার বা থ্রেড পার্সপেক্টিভ যা করার। কোন ধরনের কথা হয়েছিল ওই সময়? কথার প্রথম কথা হচ্ছে যে আমি কেন এই টাইগার মানে এই আইটি নিয়ে কাজ করব, বা আমাকে কে পাঠিয়েছে। আপনি কি তাদেরকে চিনতে পেরেছিলেন? না, সবসময় চোখ বাঁধা ছিল, এখানে দেখার স্কোপটা হয় নাই। কিন্তু তাদের যে মূল জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আমাকে ওনারা পোর্ট্রেট করেছেন, মানে যারা আমাকে প্রশ্ন করছেন তাদের প্রশ্নগুলো দেখে মনে হয়েছিল যে তাদেরকে প্রশ্ন কেউ বানিয়ে দিয়েছেন। মানে এটা মুখস্থ কিছু, তারা অভ্যস্ত না, কারণ আমি ওনাদের সাথে তর্কে জড়াচ্ছিলাম। আপনাকে কি মানে হ্যারাস করা হয়েছিল? হ্যারাস করা যেটা হয়, যেটা, কিন্তু আমি এই ক্ষেত্রে বলবো যে আমি যেহেতু ডিফেন্স অফিসার, আমি আমার কিছু সার্ভাইভাল টেকনিক অবলম্বন করাতে হয়তো ফিজিক্যাল অ্যাসল্টটা আমার ক্ষেত্রে কম হয়েছে। সেক্ষেত্রে ওনারা যেটা আমার মেন্টাল টর্চার যেটাকে বলেন, সেটা হচ্ছে বিশেষ করে ফ্যামিলিকে ভয় দেখানো। মানে আমাদের কেমন ছিল ওই পিরিয়ডটা, মানে আমাদের যে 13-14 পিরিয়ডে প্রচুর গুম, প্রচুর ঘটনা ঘটেছে, যার ফলে প্রত্যেকটা মানুষের মধ্যে তারেক সিদ্দিকী তার টিম দিয়ে একটা ভয়ঙ্কর ভয় ঢুকা দিয়েছে। ওই ভয়টা ওই সময় তো প্রিভেল করাটা খুব অস্বাভাবিক কিছু না। আমার তখন পিআরএল না, আমি পিআরএল শেষ হয়ে গেছে, জাস্ট পিআরএল এর পরে একটা ঘটনা। তো আমি যেটা অভ্যস্ত করাতে চেষ্টা করেছি যে আপনারা চাচ্ছেন কি, মানে ওদের সাথে একটা নেগোসিয়েশন টার্মসে চলে গেছিলাম যে আপনারা যদি চান যে এই টেন্ডার নিয়ে আমি কথা বলবো না, তাহলে বলবো না। আপনারা সেটা নিশ্চিত হওয়ার জন্য কি করতে চান? তো একটা পর্যায়ে যে মুসলেখা লেখা হয় যে আমি আইটি বিষয়ে কোনো কাজ করতে পারবো না, এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবো না। তো এটা মানে আমাকে বলা হয় যে এটা তোমাকে আপনাকে রাখলো, আপনাকে কি খাবার দাবার বা খাবার দাবার স্বাভাবিক থাকে, কিন্তু ওই যে থ্রেড পার্সপেক্টিভ যখন শুরু হয়, থ্রেড গুলো কেমন ছিল, ফ্যামিলি থ্রেড গুলো কেমন ছিল? ডেফিনেটলি যে আপনার মানে নাম বলা হতো, বাচ্চার নাম তুলে, ধরেন ফ্যামিলির নাম তুলে বলা হতো, ফ্যামিলি যেটা ইনফরমেশন দেওয়া হতো যে সে অমুক স্কুলে পড়ে, সে অমুক এইটা পড়ে। তারপরে যেটা বলা হতো যে আপনি যদি এটা করেন তাহলে আপনার ফাদারের অমুক হবে বা আপনার অমুক কেস দেওয়া হবে। আমি আসলে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম যে আমি তো অলমোস্ট যাচ্ছি, যে আমাকে নেওয়া হবে। কিন্তু আমি ওই যে ওয়ার্ল্ড ব্যাংকে যে কমপ্লেনটা করে ফেলছি, ওটা আমার একটা উল্টা কনফিডেন্স বাড়া দিয়েছিল যে আমি এদের সাথে ফাইট করব।
তো এই কনফিডেন্স থেকে আমি আসলে ওদের সাথে নেগোশিয়েটেড টার্মসে টাইম ডিলে করতেছিলাম, যত ওরা গল্প মানে বাড়ায় আমি ওগুলো বাড়িয়েছি, কারণ আমি যত বাড়াবো বুঝতেছি যে আমার কোনো কোনো রেস্কিউ মেকানিজম কাজ করবে। তার মধ্যে সবচেয়ে বড় রেস্কিউ মেকানিজমটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে নিউজগুলো যে হয়েছিল পরের দিন, এইগুলো তারা শেকি হয়ে গেছে, তারা এই কথাগুলো আলাপ করতো। এটুকু আমি বুঝেছি যে আমার এই বিষয়টা নিয়ে এত বড় নিউজ হয়েছে, আমি যদি কোনো কারণে এখানে এই মুহূর্তে তারা এরকম একটা স্টেপ নেয় তাহলে নিউজটা অনেক বড় হয়ে যাবে, এইগুলো নিয়ে আলোচনা চলতেছে। কিন্তু তারা প্রথম যে দলটা আমাকে নিয়ে যায় তাদের যে কনফিউশন ছিল, তারা জানতো না যে আমি রিটায়ার্ড মেজর। আপনাকে কি অফিস থেকেই অফিস চোখ থেকে বেঁধে নিয়ে যাওয়া হ্যাঁ, হয়েছিল? মানে চোখ বেঁধে, মানে গাড়িতে যখন উঠছে তখনই চোখ বেঁধেছে। আচ্ছা, আচ্ছা। কিন্তু তাদের যে মেকানিজমটায় আমি প্রথম যেটাতে অসামঞ্জস্য পাইলাম সেটা হচ্ছে যে গ্রুপটা আমাকে নিতে গেছে তারা জানে না যে আমি একজন রিটায়ার্ড মেজর, তাদেরকে ওই ইনফরমেশন দেওয়া হয়নি। তাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে আমি হচ্ছে একটা কোম্পানির এবং আমি বিদেশি এজেন্সি করি, আমি এখানে একটা দল পাকাচ্ছি, বা আমি হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু একটা করব। এই পুরাটা টাইম তারা এদের এই ধরনের বড় বড় ইস্যুস নিয়ে তারা আলাপ করছে। আপনার মিলিটারি জীবন সম্পর্কে তাদের কাছে ডাটা না, ছিল? তাদের প্রথম যে গ্রুপটা আমাকে নিয়ে গেছে তাদের কোনো ধারণাই ছিল না। তাদেরকে বরঞ্চ আমি এক প্রকার কথা বলে বলে মেন্টালি ডিস্টার্ব করার চেষ্টা করেছি, যাতে তারা কোনো না কোনোভাবে ডিস্ট্রাক্টেড হয়। কারণ আমি বুঝতে পারছি যে আমাকে তো এরা নিয়ে যাচ্ছে ওই পারপাজেই, কারণ আমার তো আর কোনো পারপাজ হওয়ার কথা না। এরপরে তো আপনি আরো একবার গুম হয়েছিলেন না দুবার? এরপরে হয়েছে কি, আমি আসলে শুরুটা হয়েছে আরো অনেক আগের থেকেই, মানে আমি ইন সার্ভিসে থাকাকালীন ইন সার্ভিস গুম হয়েছিলেন? আয়নাঘরে যেতে হয়েছিল? আয়নাঘর বলতে তখন তো আসলে আয়নাঘর নামটা আসলে রিসেন্টলি আসছে, বাট আমরা এটার সাথে অভ্যস্ত অন্যভাবে। আচ্ছা, সেই গল্প শুনবো আমরা একটু রেজওয়ানের কাছ please. থেকে শুনে আসি। রেজওয়ান, জুলাই গণ অভ্যুত্থানের সময় আপনি একেবারেই কিশোরগঞ্জে আন্দোলন করেছিলেন, কি হয়েছিল? এটা শুরুটা হয়েছে আসলে জুলাই আন্দোলন থেকে। কোটা বিরোধী আন্দোলন চলতেছিল, কোটা, যে কোনো কোটা থাকবে না। তো প্রথম দিকে আমি হচ্ছে আন্দোলনে যেতে চাই, বাট আমার মা দেয় না, আমার বাসায় তালা মেরে রাখে যে না। অ্যান্ড ফার্স্ট হচ্ছে গিয়ে কিশোরগঞ্জে একটা মার্ডার হয়, যেটা কত তারিখ? 18 জুলাই, আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে কিশোরগঞ্জের রথখোলা এরিয়াতে, মার্কেট এরিয়াতে। ওইখানে হচ্ছে গিয়ে ওপেন স্ট্রিটে আন্দোলন চলাকালীন ছাত্রলীগের ওরা হচ্ছে গিয়ে ধাওয়া করে আমারই ব্যাচমেট একটা মেয়েকে একদম পেটে স্ট্যাপ করে ইনস্ট্যান্ট স্পট ডেড হয়। তো ওইখানে আরো কয়েকজনকে এরকম স্ট্যাপ করে। তো ওইটার পর থেকে আমি করি যে আমার বাসায় তালা মারলেও আমি মানে যাবই। তো ফাইনালি হচ্ছে গিয়ে 3 তারিখ রাতের থেকে ডিক্লেয়ার হয় যে এক দফা এক দাবি, 3 আগস্ট। তো হচ্ছে গিয়ে ফাইনালি ডিসাইড করি যে 4 তারিখ হচ্ছে আমি নামবই। প্রত্যেকদিন আপনি আন্দোলনে যেতেন? না না, এর আগে একদিনও যেতে পারিনি, মা কখনোই মানে দেয়নি বাসায়। মানে সকালে উঠেই দেখে যে তালা মারা, মানে কোনোভাবে বের হওয়ার কোনো স্কোপই ছিল না বাসা থেকে ওই টাইমগুলোতে। তো পরে হচ্ছে গিয়ে ফাইনালি ডিসাইড করি যে 4 তারিখ যাবই যেভাবেই হোক। পরে হচ্ছে কি বাবার সাথে কথা বলি 3 তারিখে, পরে বাবাও জানে যে বাবাও যাবে বাবার ফ্রেন্ডদের সাথে। তো হচ্ছে বাবা কি করতেন? আমার বাবা হচ্ছে কি একটা ছোটখাটো বিজনেস করতো। তো বাবার সাথে করি যে আচ্ছা ঠিক আছে তোমার সাথেই যাব। পরে হচ্ছে গিয়ে রাত জেগে বিভিন্ন ব্যানার, প্লে কার্ড এগুলা বানাই, যেহেতু আমি টুকটাক ক্রাফটিং পারি এরকম। তো প্লে কার্ড বানিয়ে একদম ভোরের দিকে মোটামুটি রেডি আমি যাওয়ার জন্য। মা তো কোনোভাবেই যেতে দিবে না। আন্দোলন স্টার্ট হওয়ার কথা হচ্ছে 11টার সময়, যেটা হচ্ছে পুরান থানা এরিয়াতে। তো আমি বের হই হচ্ছে গিয়ে 11:30টার দিকে। আমার বাবা একটু আগে বের হয়ে যায়, বাবার সাথে আর বের হতে পারি না। তো আমার এক আপুকে নিয়ে আমি বের হই। কালীবাড়ি মোড় পর্যন্ত গিয়ে দেখি যে প্রতিটা রোডের মানে যতগুলা রুট আছে পুরান থানা যাওয়ার পর্যন্ত সবগুলা রুট পুলিশ আর হচ্ছে গিয়ে পুলিশের সাথে ছাত্রলীগ মানে ব্যারিকেড করে রেখেছে, যে কোনোভাবে যেতে দেবে না এই সাইডের থেকে ওই সাইডে। পরে হচ্ছে গিয়ে আমি অবস্থা খারাপ দেখে হচ্ছে গিয়ে আপুকে বাসায় দিয়ে আসি, দিয়ে আমি একাই বের হই যে আমি যাব। পরে হচ্ছে গিয়ে কোনো মতো চিপা রোড দিয়ে গলি দিয়ে হচ্ছে কোনো রকম স্পটে গিয়ে পৌঁছাই, আন্দোলনে জয়েন করি। পরে হচ্ছে গিয়ে আমি ওইরকম কোনো ফ্রেন্ড ছিল না বা ওইরকম কোনো গ্রুপ ছিল না যে একটা স্পেসিফিক গ্রুপের সাথে থাকবো বা একটা ফ্রেন্ডের সাথে থাকবো, বিচ্ছিন্ন একা, একদম একা। পরে ধীরে ধীরে হচ্ছে আন্দোলনের সামনের দিকে আগাই। যে তখন আসলে মেন্টালি ওই ভয়াবহতাটা মাথায় কাজ করেনি যে সামনে গেলে হয়তো গুলি খাওয়া লাগবে বা
কোনোভাবে আঘাতপ্রাপ্ত হব, মানে ওই জিনিসটা তখনও দেখেছি কিন্তু কখনো ওইভাবে করি মাথায় নাই, আসেনি মাথায় আসেনি যে আসলে এটা হতে পারে। বা আপনি নিজেই হ্যাঁ গুলিবিদ্ধ হ্যাঁ, আমি হতেন? নিজেই যে হতে পারি এটা মানে মাথায় কখনো কাজ করেনি। পরে এক সময় হচ্ছে গিয়ে যেতে যেতে ধীরে ধীরে ধাওয়া পাল্টা ধাওয়া হতে হতে এক টাইমে একদম মেইন স্পট আওয়ামী লীগ অফিসের সামনে চলে যায়। তখন হচ্ছে গিয়ে ভাঙা শুরু করে, এর মধ্যেই হচ্ছে গিয়ে ছাত্রলীগ বিভিন্ন দিক দিয়ে ধাওয়া দিতেছিল। তো একটা টাইমে মানে স্টুডেন্টরা তখন মেইন ফোকাস ছিল যে আওয়ামী লীগ অফিস একদম মিশিয়ে দেওয়া লাগবে। তখন হচ্ছে গিয়ে আরেকটা গ্রুপ, যেটা হচ্ছে গিয়ে খড়মপট্টি এরিয়া, কিশোরগঞ্জের একজন নেতা, তার নাম হচ্ছে কি টিটু। তো তার বাসার এরিয়াটা হচ্ছে একদম মানে ছাত্রলীগে ভরপুর ছিল। আর যে নেতার কথা বললাম সে হচ্ছে কি 2 হাতে 2টা শটগান নিয়ে তার বাসার ছাদ থেকে গুলি করতেছিল। তখন ওই স্টুডেন্টরা আর কি মানে পুরোপুরি ফোকাস ছিল বিল্ডিং ভাঙা নিয়ে। আর স্টুডেন্টদের আরেকটা গ্রুপ হচ্ছে গিয়ে ওই বিল্ডিং এর মানে ওই যে যে জায়গাতে ছাত্রলীগরা অবস্থান করতেছিল তাদের সাথে ধাওয়ায় চলে গেছে। তো হচ্ছে গিয়ে ওই ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝখানে এক টাইমে আমি একদম সামনে স্টুডেন্টদের সাথে চলে যাই। তারপর হচ্ছে ছাত্রলীগদের ধাওয়া খেয়ে আমি সরাসরি সামনের দিকে দৌড় না দিতে পেরে, মানে ব্যাক স্টেপ না করতে পেরে আমি হচ্ছে একটা গলির ভিতর ঢুকে যাই। ওই গলিতে ঢোকার পর দেখি যে ওইটা হচ্ছে একটা বদ্ধ গলি, আর কোনো দিকে যাওয়ার অপশন নাই। তো আমি ঢোকার পর আমার ওই গলিতে হচ্ছে কি আরো 4জন স্টুডেন্ট ঢুকে আমাদের এই আন্দোলনের। গলিটার শেষে একটা গেট ছিল, কোনো একটা বাসার গেট। গেটটা অনেক উঁচু ছিল। 2জন হচ্ছে কোনো মতো গেটটা ক্রস করে। 3 নাম্বার জন যখন ক্রস করতেছিল গেটের মধ্যে মাত্র উঠেছে, এর মধ্যেই ছাত্রলীগের মানে ফেমাস একজন, নাম হচ্ছে গিয়ে তৌফিক, সে হচ্ছে গিয়ে দৌড় দিয়ে আসে, দেখে যে এই গলিতে কয়েকজন অবস্থান করতেছে, দৌড় দিয়ে এসে ওই যে ভাইয়াটা হচ্ছে গিয়ে গেটের উপর উঠেছিল ক্রস করার জন্য, ওই ভাইয়ার পিঠে একটা কোপ দেয় কি দিয়ে? রান্দা দিয়ে। বডিটাকে ওই পাশে গিয়ে পড়ে যায়। এরপর ওই ভাইয়ার আর কোনো স্পট ডেট? স্পট ডেড না হলেও খুবই মেজর ইনজুরি হয়েছে। এরপরে ওই ভাইয়ের আর কোনো মানে নিউজ বা কোনো রকম আপডেট আমি পাইনি। তো আমি হচ্ছে গিয়ে স্যারেন্ডার করে দেই। তখন হচ্ছে গিয়ে আমার কলার ধরে নিয়ে একদম তাদের যে মেইন গ্রুপটা অবস্থান করতেছিল ওই গ্রুপের মাঝখানে নিয়ে ফেলে। পরে মানে একটা টু শব্দ করার চান্স নেই, যে মাফ চাবো বা কোনো রকম কিছু যে বলবো, নো চান্স। মানে জাস্ট বলছে যে পাইছি একটারে পিটা, এই বলে যে মারা শুরু করলো। এক মানে একটানা 10 থেকে 12 মিনিট পিটিয়েছে শুধু। ওই পিটানোর পরে হচ্ছে গিয়ে পিটানো দেখে ওই যে স্টুডেন্ট গ্রুপটা হচ্ছে গিয়ে বিল্ডিং ভাঙতেছিল তারা নোটিস করে যে এরকম একজনকে ধরে পিটাচ্ছে। তো তখন হচ্ছে গিয়ে তারা ধাওয়া দেওয়া শুরু করে। ওই টাইমটায় হচ্ছে গিয়ে ওই ছাত্রলীগের তৌফিক, মানে যে আমাকে ধরে নিয়ে আসছিল, সে হচ্ছে গিয়ে আমাকে মানে ওই বিধ্বস্ত অবস্থায় আমার কলার ধরে তুলে জাস্ট কোনো মতো বসে রান্দাটা তুলে যে গলায় একটা কোপ দিবে। এন্ড তখনই হচ্ছে স্টুডেন্টটা খুব কাছাকাছি এসে পড়াতে, টাইম খুব শর্ট হওয়াতে সে জাস্ট আমার পায়ে 3টা কোপ দিয়ে জাস্ট কোনো মতো জান নিয়ে পালায়। তো পরে হচ্ছে গিয়ে পায়ে 3টা কোপ দিয়ে পালায়। আর এই গণধোলাইয়ের মাঝখানেই কপালের কোনো এই স্পটটাতে একটা স্প্লিন্টার এসে লাগে খুব দূরের থেকে, যার কারণে খুব ভিতরে ঢুকতে পারেনি। পরবর্তীতে হচ্ছে গিয়ে স্টুডেন্টরা হচ্ছে গিয়ে রেস্কিউ করে নিয়ে যায়। রেস্কিউ করে আমাকে হচ্ছে গিয়ে নিয়ে যায় পপুলার হসপিটালে কোনো রকম ভ্যানে করে করে। ওইখানে নেওয়ার পর পেইন কিলার খাওয়ায়, কয়েকটা ইনজেকশন দেয়, কি কি দিয়েছে বলতেও পারি না। তারপর হচ্ছে গিয়ে আপনার বাবা তখন কোথায়? যখন হচ্ছে গিয়ে আমি মাত্র আওয়ামী লীগ অফিসের ওই পার্টটাতে আসি, তখন হচ্ছে গিয়ে আমার বাবার সাথে একবার দেখা হয়েছিল। তখন হচ্ছে গিয়ে বাবা ফোনে ভিডিও করতেছিল আন্দোলনে। পরবর্তীতে আবার হারিয়ে যাই ভিড়ের কারণে। আমার ফোন হচ্ছে গিয়ে আমি বাসায় রেখে আসছিলাম, কারণ স্মার্টফোন থাকলেই হচ্ছে গিয়ে ফোনে যেহেতু আন্দোলন রিলেটেড ছবি ছিল, তো স্মার্টফোন নিয়ে যাইনি, একটা বাটন ফোন নিয়ে গেছিলাম যে ইমার্জেন্সি সিচুয়েশন যাতে কল করতে পারি অ্যাটলিস্ট। তো পরে হচ্ছে গিয়ে হসপিটালে ট্রিটমেন্ট দেয়, কপালের থেকে স্প্লিন্টারটা বের করে, ইনস্ট্যান্টলি বের করে ফেলে। তো পরে হচ্ছে গিয়ে কোনো মতো জাস্ট ভয়েস হালকা একটু করে বলছি যে পা, মানে পায়ে কিছু একটা হয়েছে বোঝানোর জন্য জাস্ট বলছি পা, আর কথা বলতে পারিনি। পরবর্তীতে ডক্টররা চেক করে যে পায়ে ব্লিডিং হচ্ছে। পরে হচ্ছে কি প্যান্ট কেটে দেখে যে একদম মানে হাঁটুর নিচের যে পার্টটা ওই জায়গাটা একদম মানে হা হয়ে গেছে। তো পরে হচ্ছে কি ডাক্তাররা দেখি অনেকক্ষণ ধরে গসিপ করতেছে যে টেনশন, যে কিছু একটা হয়েছে। পরবর্তীতে হচ্ছে গিয়ে বাবাকে ফোন দিই যে কোন জায়গায় আছে, বললো যে ওই জায়গাতে আছে। পরে আমি আর জানাইনি। তখন কটা বাজে?
তখন বাজে এক্সাক্ট 12:38। কিছুক্ষণ আগেই আপনি বাসা হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবাকে ফোন দেই যে কোন জায়গায় আছে, বললো যে ওই জায়গাতেই, মানে আর্মি অফিসের আশেপাশে। আহ, তখন আর বাবাকে জানাইনি যে মানে এরকম ইনজিওর্ড আহত হয়ে গেছে, হয়েছেন। আহত হয়ে গেছে। এটা মানে কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। এর মধ্যেই মা ফোন দিয়েছে। ফোন দিয়ে হচ্ছে গিয়ে করতেছে যে কোথায় আছি বা কি হয়েছে। আমি বললাম যে হ্যাঁ ভালো আছি। আচ্ছা, এখন যেহেতু ফোন নিয়ে গেছিলাম, ওই ফোনে কোন রকম নাম্বার ছিল না, মানে আমার পরিচিত নাম্বার যেগুলো সেগুলোতে শুধু কল করে মানে আমি ইয়ে করতে পারবো। তখন হচ্ছে কি মাকে ফোন করে বলি যে আন্দোলনে তো খুব অবস্থা খারাপ, এখন তো এদিকে আসতে পারবো না বাসার দিকে। আমার চাচির বাসা এদিকে আছে, এদিকে চাচির বাসায় যাই, ফোন নাম্বারটা একটু দাও। পরে হচ্ছে কি চাচির সাথে কন্ট্যাক্ট করে চাচির বাসায় যাই। পরের দিন হচ্ছে কি ভোরে, খুব ভোরে গাড়ি দিয়ে বাসার থেকে, মানে চাচির বাসা থেকে আমাদের বাসায় নিয়ে আসে। নিয়ে আসার পরে হচ্ছে আহ, বাসাতেই ছিলাম। অ্যান্ড একটা টাইমে মানে যখন ঘুম ভাঙার পর শুনি যে হইচই। কিসের হইচই? যে মানে শেখ হাসিনা পালিয়ে গেছে দেশ ছেড়ে। মানে হাস্যকর বিষয় যে আসলেই মানে বিশ্বাস করার মতো বিশ্বাস না করতে যে কষ্ট কিভাবে হচ্ছিল। কি। আনন্দ লাগছিল কিন্তু খুব মন চাচ্ছিল যে বাইরে যাই, একটু মানে মিছিলে একটু যাই। মিছিলে যাই, একটু মানে আনন্দ করি, একটু মানে উপভোগ করি যে পালিয়ে গেছে ফাইনালি। বাট পরে হচ্ছে গিয়ে মা এসে ফোনেই দেখায় যে এরকম এরকম চলতেছে। তখন হচ্ছে গিয়ে শরীর ব্যথা ভুলে গেছি, কিন্তু শরীর নিয়ে যে উঠে পড়বো, মানে মন চাচ্ছিল যে উঠে দৌড় দেয় একটা, কিন্তু পারেন। পারিনি সেটা। এরপর থেকে পরে তো ট্রিটমেন্টেই আছেন। এরপর থেকেই ট্রিটমেন্টের আন্ডারে ছিলাম। আমরা সেই স্মৃতির কথা শুনবো, বর্তমান অবস্থার কথা শুনবো। আমরা একটু মেজর মাহাদির কাছ থেকে অবশ্যই, একটু অবশ্যই। শুনে আসি। মেজর মাহাদি, এরপরে বলছিলেন দ্বিতীয় দফায় আবারও। আমার তো আসলে আন্দোলনটা ছিল ন্যাশনাল একটা ইস্যুজ নিয়ে। আমার আন্দোলনটা যেমন শুরু হয়ে গেছে, ওনাদের যেমন দেখে খারাপ লাগতেছে যে উনি এই বয়সে ডিসিশন নিতে পারছে। আমি ওই বয়সে একজন সেনা কর্মকর্তা, মেজর র্যাঙ্কে চাকরি করি, তারপর রিটায়ারমেন্ট নিলাম। দেশের প্রতি কি মিনিমাম কোনো দায়বদ্ধতা থাকবে না? তো ওই আশা থেকে আমি আসলে চ্যালেঞ্জটা ছাড়ি নাই, আমি ফাইটটা আবার দিয়ে যাই। সেই ফাইটটা হচ্ছে আমি ওয়ার্ল্ড ব্যাংকে যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে করি, ওনারা পরবর্তীতে ইনভেস্টিগেশন শুরু করেন। ওনারা আমার সেফটি কথা চিন্তা করে দেশের বাইরে নিয়ে যায় আমাকে ইনভেস্টিগেশনের বিষয়ে। আমি তাদেরকে সহযোগিতা করি এবং এই সহযোগিতার একটা পর্যায়ে 2018 সালে তারা ফাইনালি ডিসিশন নেয় যে হ্যাঁ, এখানে দেয়ার ওয়াজ এ কারাপশন। এবং মানে সেই আপনি এই ন্যাশনাল আইডি কার্ডের এই প্রজেক্টে কেন আপনি সব বারবার এটাকে চ্যালেঞ্জ করে চলছেন? কারণ হচ্ছে যে যখন 2008 সালে মানে আমরা প্রথমে কাজ করি এই ইলেকশনের আগে, যখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীতে, তখন ওই টিমের মধ্যে আমি ছিলাম। তো আমি যেহেতু আইটি ভালোবাসি এবং আইটিকে নিয়ে কল্পনা করি যে একসময় আমরা শুনেছি যে এই তথ্য চুরি হয়ে যাওয়ার যে আশঙ্কা বা পাচার হয়ে যাওয়ার যে খবরটি, সেটি আপনার টের পেয়ে গিয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটাই বলছিলাম যে আমি আসলে ওইটা দিয়ে আমি টোটাল প্রসেসটা বুঝি, যে এইটার বোঝার ধরেন টোটাল ওই সময়কার সমসাময়িক 2008 সালে খুব কম মানুষ আছে যারা ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করে বা ডেটা ইমপ্লিকেশন নিয়ে বুঝতে পারবে। তো আমি যেহেতু ওটা বুঝি, আমি ওইটার 2014 সালের আগে যখন আমি বুঝতে পারি যে এই ডেটাটা ইলেকশন কমিশনের হাতে নাই, এটা আছে একটা কোম্পানির হাতে, তখন আমি এটাকে এর ভয়াবহতা বুঝতে পারি। যে এর ভয়াবহতাটা যেটা হবে সেটা হচ্ছে আপনি সিকিউর না অ্যাজ এ ম্যান, আপনি একজন সিটিজেন হিসেবে আপনি সিকিউর না। কেন? কারণ আপনি এখন এই যুগে এসে এমন অবস্থায় মানে পদার্পণ করেছেন যে আপনাকে একটা এআই ঘিরে রাখে, আপনাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম ঘিরে রাখে। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, আপনার মোবাইল, আপনি মোবাইলের এটাকে যদি কনফিগার করতে চান, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হয়, আপনার একটা মোবাইল নাম্বার দিতে হয়। তো ধরেন আপনার মোবাইল নাম্বারটার যে সিমটা আছে সেটা পেতে গেলে আপনাকে ন্যাশনাল আইডি থাকতে হয়। তো আমি যদি এই মুহূর্তে আপনার ন্যাশনাল আইডিটা মুছে দিই বা সিস্টেম থেকে অফ করে রাখি, আপনার সিমটা অফ হয়ে যাবে। আপনার সিমটা অফ হয়ে গেলে আপনার মোবাইলটা অফ হয়ে যাবে। ইনফ্যাক্ট আপনার মোবাইল অফ হলে আপনার কমিউনিকেশন অফ হয়ে যাবে, আপনার বিজনেসের যোগাযোগ অফ হয়ে যাবে। দিস ইজ হাউ দে হ্যাভ ক্যাপচার্ড এ পাওয়ার ইনটু দেয়ার হ্যান্ড। এইটার কর্ণধার ছিলেন জেনারেল তারেক সিদ্দিকী। উনি শুধু যে ওইখানে ব্যবসায়িক ইন্টেনশন নিয়ে গিয়েছিলেন তা না,
উনি দিয়েছিলেন যে বাংলাদেশকে মানুষকে কন্ট্রোল করবে, এই কন্ট্রোলের একটা জয়স্টিক তার হাতে থাকবে, সেই জয়স্টিকটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেস। সেই কারণেই হচ্ছে টাইগার আইডি কোম্পানি তৈরি করা, সেই কারণেই টাইগার আইডিকেই শুধুমাত্র ওইখানে প্রজেক্ট দেওয়া। এরপরে আপনাকে 2018 সালে আবারও 18 সালে ইনফ্যাক্ট আমি যে ন্যাশনাল আইডি কার্ডের ব্যাপারে যখন এই রায়টা চলে আসে, ওয়ার্ল্ড ব্যাংক যখন বলে দেয় যে জেনারেল তারেক সিদ্দিকী 21 লাখ ইউরো তার অ্যাকাউন্টসে নিয়েছে, যে টাকাটা টাইগার আইটির অ্যাকাউন্টস থেকে গেছে, এই ধরনের কিছু এভিডেন্সিয়াল ফ্যাক্ট এসে যায়, তখন আমার উপরে আরো বেশি প্রেশার তো চলে আসে। তখন আমি আসলে দেশ থেকে এক প্রকার পালিয়ে যাই, কিন্তু তারপর যখন ফিরে আসি বিভিন্নভাবে অন্য ডিসগিউসে ফিরে আসি। যেমন ধরেন যে আমি তখন পাওয়ার সেক্টরে কাজ করি, তো পাওয়ার সেক্টরে কাজ করতে যেও দেখা যাচ্ছে যে একটা সময় আমি আইডেন্টিফাইড হয়ে যাই, আবার সেম, আবার নিয়ে যায় বলে যে তুমি দেশদ্রোহী। সবচেয়ে বেশি দিন থাকতে হয়েছিল কোনবার? প্রথমবার হচ্ছে যে আমি একজন ডিজিএফ এর এক অফিসারের বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম। হ্যাপেন্স টু বি উনি আইডেন্টিফাইড হয়েছিলেন জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী বলে একজন ওই সময় 111-এর সময় খুব পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। ওনার অ্যাসেট তৈরি করতো ওই ভদ্রলোক, এটা যেটা আমি প্রথমে জানতাম না। তো আমি একটা ওই যে জমি কিনতে যে তার শরণাপন্ন হই, কারণ তার সাথে আমি একসাথে চাকরি করেছি, মিশন করেছি। সো আমি অ্যাজ এ সিনিয়র কলিগ তার সাথে কথা বলতে বলতে সে দেখে যে আমি এটা করতে যাচ্ছি, সে এটাকে ইনভলভ হয়, কিন্তু সে যে আসলে অন্য একটা সিন্ডিকেটের মেম্বার এটা আমি টের পাইনি। তো তখন উনি একটা মিথ্যা আমার নামে একটা কমপ্লেন করেন, এবং কমপ্লেনের কারণে উনি আমাকে নিয়ে যাওয়া হয় ইউনিট থেকেই, অফিসিয়ালি নিয়ে যাওয়া হয়। তখন ইন সার্ভিস? তখন ইন সার্ভিস। তো তখন ওই 3 মাসেই হচ্ছে আমার আসলে ওই সময় গড়ন হয়ে গেছে, কারণ আমি তখন প্রতিদিন একই কথা চিন্তা করতাম যে আমি কেন, ওয়াই মি, মানে আমাকে কেন রাখা হয়েছিল? এটা আমাদের মেসেই রাখা হয়েছিল। মেস থেকে ওই নির্দেশনা ছিল যে এটার বাইরে যাওয়া যাবে না, আমাকে ওই প্রতিদিন ওই অফিসে যেতে হবে, মানে ফেরত আসতে হবে। মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করেছে ওই সময়? শারীরিক আসলে আমাদের জন্য যারা একজন মিলিটারি অফিসার তাকে আপনার শারীরিক নির্যাতন করার দরকার নাই। আপনাকে যদি ধরেন সে আমি একজন এফিশিয়েন্ট শুটার যদি হই, আর আপনি যদি আমাকে একটা পিস্তল ধরে আমার মাথায় কিছুক্ষণ ঠেকায় আমাকে থ্রেট করেন যে আপনি মেরে ফেলবো, আপনি ঘৃণিত হয়ে মারা যাবেন। আপনাকে মারার জন্য বুলেটটা ছোড়ার দরকার নেই, কারণ আপনি ওই যে আপনাকে ধরে আছে, আপনার প্রথম প্রশ্ন আসবে সে আমার দেশেরই মানুষ, সে কি বাংলাদেশি, সে আমি কি অন্যায় করেছি যে সে আমার সাথে এই অন্যায় কাজটা করবে। এই ঘৃণাতেই হচ্ছে আপনি মানে আপনার ওই দফায় 3.5 মাস আপনাকে অফিসার্স মেসে রেখে দেওয়া হলো। এরপরে কি এক প্রকার অবসরে যেতে বাধ্য করা হয়েছে? এই অবসরের বাধ্য করাটা হচ্ছে মানে খুব কমনলি প্র্যাকটিস ছিল ওই সময়। অবসরে বাধ্য করার জন্য আপনাকে মুখে তো বলা হবে না যে আপনি অবসরে চলে যান, বাট আপনার সিস্টেম বলে দেবে আপনি অবসরে চলে যান। যারা মানে ওই মানসিকতায় যারা সারেন্ডার করবে না, তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট থাকবেই। আপনি কি কখনো আইনের আশ্রয় নিতে পেরেছিলেন? অবশ্যই না, কারণ আইনের আশ্রয় তো নিতে পারি নাই, বরঞ্চ তারা আইনের আশ্রয় নিয়ে বহু রকমের কেস আমার নামে দেয়া আছে। মার্ডার কেস আছে, চাঁদাবাজির কেস আছে, এখনো আছে। সেই মামলাগুলোর কি অবস্থা এখন? মামলা চালাচ্ছি, ওই যে পুলিশের কাছে ধরনা দিতে হয়, প্রত্যেক হাজিরা দিতে হয়, যেতে হয়। অপরাপর যারা সদস্য তারা থ্রেট ফিল করে। ও এই বয়সে যে সাহসিকতা দেখিয়েছে, আমি যদি একজন ট্রেন মিলিটারি অফিসার হিসেবে এই সাহসিকতা দেখাতে না পারি, তাহলে আমার আসলে এই সার্ভিস করার যোগ্যতাটা নাই। তো ওই যে ভেতরের থেকে আমার যে ইনটিউশনটা কাজ করতো, সেটা আমি ইউনিফর্মে থাকি আর ইউনিফর্মে না থাকি, আমি স্টিল আই প্রিজার্ভ টু বি অ্যান মিলিটারি অফিসার অ্যান্ড আই প্রিজার্ভ টু বি ফাইটিং ফর দ্য কান্ট্রি। এই যে ফর দ্য কান্ট্রির যে জায়গাটা আসছে, আর ওই টিমটা ছিল এগেইনস্ট দ্য কান্ট্রি, মানে এগেইনস্ট দ্য কান্ট্রি, বাট তাদের সোলটা সোল্ড আউট হয়ে গেছে, আর কিছুই না। সে আমার মতোই ইউনিফর্ম পরে আছে, সে আমার মতোই ধরেন একটা মানুষ আমার সামনে বসে আছে, কিন্তু সে তার বলে আমার দেশই না। এইটা আমি মানতেই আমার মানে তখন কষ্ট হয়। এখনো লড়ে যাচ্ছেন? এখনো লড়তেছে। আমি এখনো পর্যন্ত কম্প্রোমাইজ করতে শিখি নাই। আমার নামটা আসলে এই কারণেই, মানে আমার ফ্যামিলির কথা যেটা জিজ্ঞেস করলেন, তারা একটা সময় বলছে যে আর না। স্বাভাবিকভাবে একটা মানুষের দীর্ঘ একটা সময় যদি আপনি টর্চার লাইফ লিড করেন, আপনি আইদার জানোয়ার হয়ে যাবেন, মানুষ থাকতে পারবেন না, কারণ আপনাকে তো জানোয়ার বানানো হবে। কারণ আপনি যখন একটা অত্যাচারিত হয়ে পালায় থাকবেন, পালিত জীবন মানেটা কি? আপনি পালায় থাকবেন একা, আপনি মানসিকভাবে থাকবেন দ্বিধাগ্রস্ত, তখন আপনি প্রতিশোধ পরায়ণের কথা চিন্তা করবেন, রিভেঞ্জের কথা চিন্তা করবেন। আমি যেমন এখন স্বাভাবিক কথা চিন্তা করতে চাই, কিন্তু যখন দেখি যে আমার সাথে এরকম অন্যায় করেছে, তাকে যদি আমি আমার চোখের সামনে দেখি যে সে হিরো হয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন আমার মনে হবে তো আমার আন্দোলন করার কোনো দরকার ছিল না। আপনার কাছ থেকে আবারও শুনবো মেজর মাহাদি, আমরা একটু রেজওয়ানের কাছ থেকে শুনে আসি। রেজওয়ান, এখন কি অবস্থা আপনার চিকিৎসার? 5 আগস্টের পরের থেকে আমি হচ্ছে কি মানে প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট নিয়ে মানে জাস্ট
ডক্টরকে দেখে আবার বাসায় এসে পড়তেছিলাম। কারণ হচ্ছে গিয়ে তখন আইডেন্টিফাই করা যে আমার মেইন ইনজুরি হলো আমার স্পাইনাল কর্ড, মানে স্পাইনাল কর্ডের বোনগুলো গ্যাপ হয়ে যায় মানে মায়ের কারণে, গণধোলাইয়ের কারণে। তো একটা পর্যায়ে সেটা হচ্ছে গিয়ে আগস্টের 17 তারিখ, তখন হচ্ছে গিয়ে আমার পা এক্সট্রিম ফুলে যায়। তখন হচ্ছে গিয়ে একজন অর্থোপেডিক ডক্টর দেখানোর পর বলে যে পায়ে ইনফেকশন হয়ে গেছে, তো ইমার্জেন্সি তোমার হসপিটাল অ্যাডমিট হওয়া লাগবে। তখনও ভয় পাচ্ছিলাম যে হসপিটালে অ্যাডমিট হব আর ডক্টররা কীরকম ভাবে ট্রিট করবে, আদৌ কীরকম ভাবে হচ্ছে। তো পরবর্তীতে হচ্ছে 18 আগস্ট থেকে হচ্ছে গিয়ে হসপিটালে অ্যাডমিট হই, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ। তো ওইখানে থাকি হচ্ছে গিয়ে 28 আগস্ট 28 আগস্ট পর্যন্ত। পরবর্তীতে হচ্ছে কি আমাকে নিটোরে রেফার করে দেওয়া হয়। তখন ওইখানেই আইডেন্টিফাই করে যে আমার লিগামেন্ট ইনজুরি হয়েছে। তো পরে হচ্ছে গিয়ে আমার নিটোরে আমি অ্যাডমিট হই সেপ্টেম্বরের 2 তারিখ থেকে, মানে 2 তারিখে। এরপর থেকে আমি নিটোরেই আছি আর কি। এখন কি অবস্থা আপনার পায়ের? আমার হচ্ছে গিয়ে ফার্স্ট থেকেই ট্রিটমেন্ট সাজেস্ট করেছিল যে ফিজিওথেরাপি, যে ফিজিওথেরাপি দিয়ে আগে হচ্ছে গিয়ে তারা ট্রাই করবে, কারণ হচ্ছে গিয়ে আমার বডি কন্ডিশন এতটা ভালো না, যে মানে এতটা স্ট্রং না আমি যে আমার মানে একটা সার্জারি করতে পারবো। তো তাদের হচ্ছে কি মেইন টার্গেট ছিল যে তারা ফিজিওথেরাপিতে ট্রাই করবে, বেস্টটা ট্রাই করবে, যদি না হয় দেন সার্জারিতে যাবে। তো এতদিন ধরে ফিজিওথেরাপি দিয়েই ট্রাই করা হচ্ছিল। তো এখন হচ্ছে কি রিসেন্টলি তারা অপারেশনের প্ল্যান করতেছে, কজ ফিজিওথেরাপিতে ওই রকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আচ্ছা, এই খরচ কি আপনার পরিবার চালিয়েছে না সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়েছে? আগস্টের 18 তারিখ থেকে যে ট্রিটমেন্ট আমি নিচ্ছি, তখন থেকেই আমার ট্রিটমেন্টের যাবতীয় খরচ হচ্ছে গভর্নমেন্টই দেখতেছে এখন পর্যন্ত। জি, এই যারা আপনার উপরে হামলা করেছে বা আপনার এই কৈশোরেই আপনার জীবনটা শেষ করে দিয়েছে, আপনার শরীরে এত দীর্ঘ ক্ষত, তাদের তো এক ধরনের বিচার হওয়া উচিত। অবশ্যই বিচার হওয়া কেমন উচিত। বিচার হওয়া উচিত? মানে তাদের হচ্ছে কি চূড়ান্ত বিচার হওয়া উচিত। আমার এখনো পর্যন্ত আমি মানে নিউজ পাই যে তারা হচ্ছে কি নাকি ওপেন ঘুরতেছে। মানে আই ওয়ান্ডার যে হাউ, প্রচন্ড কষ্ট হয় যে যে ওপেনলি মার্ডার করেছে, ওপেনলি মানুষকে স্ট্যাব করেছে, সে এখন ওপেন ঘুরতেছে। মানে খুবই কষ্ট হয় এবং খুবই রাগ হয় যে এখনো পর্যন্ত কিভাবে। মাহাদি, এই যে মনে করেন আপনার পরিবার, ব্যক্তি জীবন, সামাজিক জীবন এবং আপনার কর্মজীবন, তিনটা জীবনই কিন্তু এলোমেলো হয়ে গেছে। আপনি কমপ্লিট স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি, এখনো পারবেন কিনা তা আপনি নিশ্চিত না। আপনার সাথে কথা বলে আমি তো এখন শেষ করতে পারি না আমার আন্দোলন। এই আন্দোলনটা কি ছোট্ট করে বলবেন 2 মিনিটে? আমার এই আন্দোলনটা, বর্তমান আন্দোলন হচ্ছে যে আমরা একটা রিফর্মের চেষ্টা করেছিলাম, যে রিফর্মটা হচ্ছে আমাদের ডিফেন্স থেকে তৈরি হবে। বাট এই রিফর্মটার মিনিংটা হচ্ছে তারেক সিদ্দিকীর মতো কোনো মনস্টারকে আর তৈরি করতে দেওয়া হবে না এই পার্টিকুলার দেশে, যে এই ধরনের প্রত্যেকটা বাহিনীকে ইউজ করে এবং বাহিনীকে বদনাম করে, বাহিনীকে ইউজ করে তারা যে অ্যাডভান্টেজটা নেয় সেটা ব্যক্তি অ্যাডভান্টেজ অথবা দলীয় অ্যাডভান্টেজ। এই জিনিসটার বিরুদ্ধে আমি আন্দোলন করে যাচ্ছি। আমাদের আন্দোলনের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আমি অনেকগুলো সংগঠনের সাথে এখন চেষ্টা করতেছি যাতে আমার আন্দোলনের একটা অ্যাটলিস্ট ফল হয়, যে তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে দোষী হিসেবে সমাজের সামনে প্রকাশ করা এবং তাদেরকে ঘৃণিতভাবে টোটাল দেশ যেন জানে যে এই লোকটা এই কাজের জন্য ঘৃণিত এবং সে বাংলাদেশে কোনোভাবে প্রতিরক্ষা বাহিনীগুলো যেন তাদের মান মর্যাদা রাখতে পারে। কারণ হচ্ছে যে ধরুন আমি তো মানে বাংলাদেশের বাইরে না, আমি বাংলাদেশি একটা মানুষ। আমি সেই মানুষটা 17 বছর 3 মাস বয়সে আমি সেনাবাহিনীতে যোগদান করেছি। অ্যাজ লাইক আমি ভার্সিটিতে ভর্তি হলেও তাই করতাম। আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, কিন্তু আমাকে আব্বার ইচ্ছা ছিলেন আমি আর্মিতে গেলাম। তো আমার এখানে তো আসলে কোনো দোষের ছিল না, আমি তো একজন সাধারণ মানুষ হিসেবে গিয়েছিলাম। তো আমি যখন বাংলাদেশি হিসেবে তাদেরকে বাংলাদেশে একটা ন্যাশনাল ইস্যু, যেটা ন্যাশনাল আইডি কার্ড, সেটাকে বাধা দিতে চেয়েছি, এটা তো আমি মনে করি না আমি কোনো অন্যায় করেছি। সো আমি আমার জায়গা থেকে খুব ক্লিয়ার যে আমি ন্যায়ের পথে কাজ করেছিলাম, কিন্তু তারা অন্যায় করতেছিল। তাদের অন্যায় এই মুহূর্তে পরিবর্তিত বাংলাদেশে তো এক ধরনের বিচার হবে প্রত্যাশা করেন নাকি? প্রত্যাশাটা শুরুর দিকে একরকম ছিল, যেমন ওর যেমন কষ্টটা আছে যে লোকটা ওকে এই ধরনের একটা স্টেপ করলো, সেই লোকটা যদি ওপেনলি ঘুরতে পারে, আমার লোকগুলো ওপেনলি ঘুরতেছে, সে একই জিনিস। মানে ওর জায়গাটা আর আমার জায়গাটা খুব একটা পরিবর্তন হয় না। প্রত্যাশা রাখতে হবে, প্রত্যাশাটা রাখি, কিন্তু আমাদের যে এখন দলনেতা আছেন তার প্রতি আস্থা রাখতে হবে
এবং তার প্রতি বিশ্বাস রেখে যদি আমরা সবাই আবার একত্রিত থাকতে পারি তাহলেই মনে করি এটা হবে। আর যদি একত্রিত ভেঙে যাই তাহলে ওই শক্তিটা আবার ফেরত আসবে এবং এই সম্ভাবনাটা আছে তখন হয়তো এই চেয়ারে আমি আরও থাকবো না, কারণ আমাদেরকে হয়তো অতল গহ্বরে চলে যেতে হবে। কারণ আমরা তো অলরেডি ফেস আপলিট করেছি যে আমি অরিজিনাল ট্রু বাংলাদেশি হিসেবে নিজেকে প্রকাশ করতে চাই। আমি একজন সিম্পল জিনিস, আমি বাংলাদেশি। আমার জন্য একটা পরিচয়ের বাইরে 3-4টা পরিচয় না থাকে। তো এই পরিচয়টা যদি আমাদেরকে স্পেসিফিক করতে হয় তাহলে ওই পানিশমেন্টটা হতে হবে। জি, ধন্যবাদ অবসরপ্রাপ্ত মেজর শেখ আবু মাহাদি আপনাকে। রিজওয়ান আহমেদ আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন, এমনকি বিভিন্ন পেশাজীবী এবং সরকারি বেসরকারি কর্মকর্তাদেরও উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। মেজর শেখ আবু মাহাদি পেশাগত জীবনে দেশপ্রেমের যে শপথ নিয়েছিলেন, সেই শপথ রাখতে গিয়েই হাসিনার দেশবিরোধী গোষ্ঠীর রোষানলে পড়েছিলেন। অথচ একটি স্বাধীন সার্বভৌম দেশের সুরক্ষায় মেজর মাহাদির মতোই হওয়ার কথা ছিল সকল নাগরিকের, কিন্তু দুর্ভাগ্য সেটি হয়নি। অপরদিকে কিশোর রেজওয়ান আহমেদও সেই একই গোষ্ঠীর নৃশংসতার শিকার হন 24-এর গণ অভ্যুত্থানকালে। এ যেন আওয়ামী ফ্যাসিবাদের পরম্পরা, যা প্রত্যক্ষ করেছেন মেজর মাহাদি ও রেজওয়ান। আমাদের প্রত্যাশা, নিপীড়ক ও দেশবিরোধী অপশক্তির বিচার হবে, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিতের মধ্য দিয়ে সুরক্ষিত হবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।